জানিয়ে দেব শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আজ। সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয় বলছেন ফখরুল। এদিকে দিল্লির পার্কে কার সঙ্গে দেখা গেল হাসিনাকে। জানাবো যে প্রক্রিয়ায় দেশে ফিরবেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো উপাচার্যের চেয়ারে বসেই দুর্নীতির স্বজনপ্রীতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয় বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে ওই ক্ষমতা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করা উচিত। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনা করাও কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানায়। অনুষ্ঠানে মির্জা ফখরুল তার দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলায় ছাত্র জনতার আন্দোলনে নিহত 4 জনের পরিবার এবং আহত 43 জনের হাতে নগদ 15 লাখ টাকা তুলে দেন। দিল্লির পার্কে কার সঙ্গে দেখা গেল হাসিনাকে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন, তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে ভারত সরকার নীরব। শেখ হাসিনাকে নিয়ে নানামুখী আলোচনার মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দল বল সহ দিল্লির অন্যতম অভিজাত পার্কের লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। গত 5 আগস্ট বিক্ষোভকারীরা যখন তার ঢাকার বাসভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে নামেন। নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করেছে তিনি ভারতে আছেন, তবে হাসিনার বিষয়ে আরো কিছু বলতে বরাবরই অস্বীকার করছে ভারতীয় সরকার। তবে এটি হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি। বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের এই আড্ডাবাজ ক্লাসের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকার একটি সেফ হাউসে রয়েছেন। তিনি তার মেয়ের সাইমা ওয়াজেদ জয়ের সঙ্গে থাকছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন। এমনকি তাকে তার দলবদলের সঙ্গে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াও দেখা গেছে। আওয়ামী লীগ যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল তখন হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক ছিল মোদী সরকার। হাসিনা পালিয়ে আসার কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে নীরবতা বজায় রেখেছে তারা। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবিও করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত পরবর্তী সময়ে তারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকার পাবে। এর কয়েকটি কারণ রয়েছে। হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত জুলাই আগস্টে আন্দোলন বিক্ষোভের সময় শত শত মানুষের হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তিও রয়েছে, যা 2013 সালে হাসিনা নিজের সরকারের সময় স্বাক্ষরিত, যেটি তত্ত্বাবধায়কভাবে হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায়। যে প্রক্রিয়ায় দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের সম্মতি পেলে তারা সোজা স্থগিত করে যে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অবশ্য তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি, তবে কবে নাগাদ ফিরবেন সিদ্ধান্ত তিনি নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। এরপর তার বিরুদ্ধে একের পর এক দেওয়া হয় মামলা। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে দেওয়া হয় সাজা। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করে দলটির সিনিয়র নেতারাও বলেন, খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। তবে 45 দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। দলটির আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা। সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির 401 ধারা প্রয়োগ করে তারেক রহমানের সাজা স্থগিতের আবেদন করা হবে সরকারের কাছে। এই ধারা প্রয়োগ করেই বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় রয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করেন, আর যেগুলো রায় হয়নি সেগুলো বিষয়ে আইনিভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। এছাড়াও তারেক রহমান কবে ফিরবেন সেই সিদ্ধান্তও তিনি নিজে নেবেন বলেও জানান কায়সার কামাল। আর ফৌজদারি আইনের বিশেষজ্ঞ এস এম জাহাজান বলেন, তারেক রহমানের উচিত দেশে ফিরে
মামলা বাতিলের আবেদন করা। তারেক রহমানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এসব মামলা হয়েছে। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনি। এছাড়াও আরও 5টি মামলায় বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। আর কিছু মামলা স্থগিত রয়েছে, তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি। তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে। এসব মামলার দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এ নেতা। শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আজ? তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে 45 দিন থাকতে পারেন বৈধভাবে, যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে আজ বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে 45 দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে আজ। এখন প্রশ্ন, তারপরে কি করবে ভারত? রাজনৈতিক মহলে প্রশ্ন। শুক্রবার থেকে শেখ হাসিনা কোনো আইনের বলে ভারতে থাকবেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানো সম্ভাবনা নেই। তাহলে কোনো বলে ভারত থাকবেন শেখ হাসিনা? কোন কোন মহলের যুক্তি, হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করে রয়েছে। জি নিউজের খবর, শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতিমধ্যে ছাত্র জনতার হত্যার দায়ে 100-রও বেশি মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ? বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন, কোনো আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই। এই নিয়ে ভারতের কাছেও জোর করে কিছু জানতে চায়নি ঢাকা। মনে মনে একটাই প্রশ্ন, কোথায় থাকবে হাসিনা? ভারতই হবে তার আশ্রয়স্থল, নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তিনি? বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত। উপাচার্যের চেয়ারে বসে দুর্নীতি, স্বজনপ্রীতি। নিয়োগ পদোন্নতি ঘিরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির যেন হাট বসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গত 15 বছরের দায়িত্ব পালন করা 3 উপাচার্যের বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ। নিয়মিত নীতি উপেক্ষা করে সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ তার পুত্র, 2 পুত্রবধূ, শালিকা সহ 6 স্বজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছেন। দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে 4 বছরের নিয়োগ দিয়েছেন প্রায় 300 শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে আরেকটা উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী পদে 142 জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। ছাত্রলীগের সাবেক নেতা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র এবং মামলার আসামিকেও চাকরি দেওয়ার অভিযোগে আছে তার বিরুদ্ধে। সবচেয়ে বেশি বিতর্ক ছিল সদ্য বিদায় নেওয়া উপাচার্য ডক্টর শিরিন আক্তারের বিরুদ্ধে। দায়িত্বে 4 বছরে তিনি 540 শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। তার সময়ে অন্তত 5টি নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হয়। এগুলোতে 16 থেকে 20 লাখ টাকা পর্যন্ত লেনদেনের তথ্য রয়েছে। নিয়োগ, স্বজনপ্রীতি ও লেনদেনের অভিযোগ এনে সে সময় প্রশাসনিক 22 পদ থেকে 19 শিক্ষক একযোগে পদত্যাগ করেছিলেন। দায়িত্বের শেষ দিনে এই উপাচার্য 37 কর্মচারী নিয়োগ দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন হুলস্থুল। এসব কারণে চবি প্রতিষ্ঠার 58 বছরে সবচেয়ে ঘটনাবহুল ছিল গত 15 বছরে। এ সময় বিভিন্ন অনিয়ম খাতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এই প্রসঙ্গে মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উপাচার্যদের এসব অভিযোগের বিষয়ে যথাযথ প্রমাণের ভিত্তিতে তদন্ত হওয়া প্রয়োজন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. নসরুল কাদির বলেন, এই 3 উপাচার্যের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের তথ্য নিয়ম পত্রিকায় দেখেছি। এসব অন্যায়ের বিচার কাজ দ্রুত শুরু হওয়া প্রয়োজন। নতুন প্রশাসনকে এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুদক চট্টগ্রামের এক উপপরিচালক বলেন, চবিতে নিয়োগ সহ নানা বিষয়ে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হওয়ার অভিযোগ পেয়েছি। আমরা এগুলো খতিয়ে দেখছি, প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেব। শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে হওয়ার কথা, কিন্তু 2011 সালে 14 জন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আনোয়ারুল আজিম রফিক এসব নিয়মের তোয়াক্কা করেননি। তার ছেলে ইফতেখার আরিফের যোগ্যতা না থাকে উপাচার্যের ক্ষমতা বলে অ্যাডহক ভিত্তিতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ দেন। তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মর্যাদা দিতে কলেজিয়েট বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট ঘোষণা করেন। একইভাবে নিজের শালিকা ইশরাত শামীমকে উপাচার্যের দপ্তরে সেকশন অফিসার পদে নিয়োগ দিয়েছেন। নিয়ম নীতি না মেনে আরও এক শালিকা ও 2 পুত্রবধূকে বিশ্ববিদ্যালয় কর্মকর্তার পদে বসিয়েছেন তিনি। 2013-14 শিক্ষাবর্ষে আলারুর কোটায় শিক্ষার্থী ভর্তি করার কথা ছিল 40 জন, কিন্তু উপাচার্যের ক্ষমতা বলে তিনি তখন আরও 15টি সিট বাড়িয়ে ভর্তি করার 55 জনকে। এক্ষেত্রে বিপুল অর্থ লেনদেন হয়েছে।
হয়েছে বলে অভিযোগ করেছিল আওয়ামী লীগ সমর্থক শিক্ষকরা। 2015 সালের 4 মে আনারুল আজিম রফিকের অপসারণ ও নানা অনিয়মের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ। 2015 সালে ভিসি হন ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। দৈনিক মজুরির ভিত্তিতে কর্মচারী নিয়োগের হিড়িক ছিল তার। সময়ে অনিয়ম অভিযোগ ইউজিসি তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদে 142 জনকে স্থায়ী অস্থায়ী ভিত্তিতে প্রয়োজন নিয়োগ দেন তিনি। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী শিক্ষক কর্মকর্তা ও আত্মীয়স্বজনের পাশাপাশি ছাত্রলীগের সাবেক নেতা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র এবং মামলার আসামি রয়েছেন। 2024 সালে 19 মাস দায়িত্ব ছাড়েন তিনি, কিন্তু এর আগে মুহূর্তে নিয়োগ দেন তিনি। 23 কর্মচারী এই নিয়ে ছিল নানা অভিযোগ। চবির প্রথম নারী উপাচার্য হিসেবে 2019 সালের নভেম্বরে নিয়োগ পান ডক্টর শিরিন আক্তার। এর আগে 5 মাস ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তার সময় অন্তত 5টি নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হওয়ার ব্যাপক সমালোচনা হয়। এসব কথোপকথনে নাম আসে তার ব্যক্তিগত সহকারী খালেদ মিসবাহুল, হিসাব নিয়ামক দপ্তরের কর্মচারী আহমেদ হোসেন ও উপাচার্যের কন্যা রিফাত মোস্তফা টিনার। নিয়োগ বাণিজ্যের অভিযোগে তদন্ত কমিটি মামলার সুপারিশ করলেও তা হতে দেননি অধ্যাপক শিরিন আক্তার। তার মেয়াদকালে সিন্ডিকেটের অনুমোদনে 130 শিক্ষক ও 238 কর্মচারী নিয়োগ দেওয়া হয় কোনো বিজ্ঞপ্তি ছাড়াই। দৈনিক মজুরির ভিত্তিতে তৃতীয় শ্রেণী 115 জন ও চতুর্থ শ্রেণী 17 জন কর্মচারী নিয়োগ দিয়েছেন। এক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ আছে। নিয়োগে অনিয়মের অভিযোগে শিরিন আক্তারের পদত্যাগের দাবিতে গত বছর টানা 1 মাস কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাংশ। নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে গত বছর মার্চে প্রশাসনিক 22 পদ থেকে 19 শিক্ষক একযোগে পদত্যাগ করেন। এমন ঘটনা চবিতে হয়নি আগে কখনো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।